প্রিয় বিশেষ বর্ষের পরীক্ষার্থীরা, আজকে দেওয়ানি কার্যবিধি আলোচনা করব রিভিশন সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিবিধ বিষয়। রিভিশন শব্দটা শুনলে আপনারা বুঝবেন যে এটাতে কোনো একটা রায়, কোনো একটা আদেশে আইনগত ভুল করেছে, মানে আইনগতভাবে একজন বিচারক যিনি থাকবেন তার পদে আসীন, উনি ভুলটা করতে পারবেন না আইনগতভাবে। উনি ভুল করেছেন, একেবারে আইনগতভাবেই ভুল করেছেন। তখন এর জন্য উনার কাছে এটা বলা যাবে না উনি আইনগত ভুল করেছেন। ওনার উপরের আদালতে, মানে ওনার যে ক্ষমতা সম্পন্ন যে আদালত রিভিশন শুনতে পারে, আপিল শুনতে পারে, যে আদালতটা আছে ওখানেও রিভিশনটা আপনি দায়ের করতে পারবেন। ওইটাও রিভিশনের আদালত, ওখানে আপনি রিভিশনটা অভিযোগ করতে পারেন আইনগত ভুল করেছে। তখন ঊর্ধ্বতন যে আদালতের কাছে আপনি গেলেন, সে আদালত যাচাই বাছাই করে আপনার বিষয়টি সুরাহা করবেন, অথবা আপনার যদি যৌক্তিক না থাকে তাহলে খারিজ করে দিবেন। এটা হচ্ছে মূলত রিভিশন। এখন হচ্ছে কখন রিভিশন? হাইকোর্ট বিভাগে রিভিশন হয়, জেলা জজ কোর্টে রিভিশন হয়। জেলা জজ কোর্টে রিভিশন হয়, জেলা জজ হাইকোর্ট নিম্ন আদালতের থেকে নথি এগেনস্টই হাইকোর্টে যায়। যেমন নারায়ণগঞ্জ জেলা থেকে একটা জজ সাহেবের একটা বিষয় মনোপুত হয়নি, আপনি আইনগত ভুল করেছি, সেজন্য আপনি হাইকোর্টে গেলেন। তখন হাইকোর্ট তার কী করতে পারবেন? এগুলি সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, এবং ভ্রান্ত দেখলেই তো যথোপযুক্ত আদেশ দিবেন। জেলা জজের রিভিশনাল ক্ষমতার মধ্যে কী লিখবেন, এটি কিন্তু সব 115 ধারাতে আছে। দেওয়ানি কার্যবিধি 115 ধারাতে হচ্ছে রিভিশন। আপনি যদি পরীক্ষা মনে না থাকে কোন জায়গায় কী আছে, শুধু লেখবেন রিভিশন, দেখলেই বুঝবেন এটা 115। এইভাবে কভার করে দেবেন। ভিতরে 1, 2 মনে না থাকলেও অতটুকু লিখলেই আমার কনসেপ্টের উপর যদি বেস করতে পারেন, ইউ আর ভেরি মাচ, আপনি পারফেক্ট পজিশনে চলে যেতে পারবেন। তারপর এই জেলা জজের কাছে গেলে একই রকম ক্ষমতা, জেলা জজ এটা ডিল করবেন। তার নিম্ন আদালতের কোনো রিভিশন আসলে ওনার কাছে করা হলে উনি এটা ডিল করবেন। উনি আবার অতিরিক্ত জেলা জজকে দিয়েও এটা ডিল করাতে পারেন। এই রিভিশনগুলির মধ্যে আবার এটা গুরুত্বপূর্ণ, রিভিশনের বিষয়গুলি জানা থাকা প্রয়োজন। তবে সব ক্ষেত্রেই তার রিভিশনটার বিষয়টা হচ্ছে না। যেমন 2017 সালে প্রশ্ন আসছিল হাইকোর্ট বিভাগের রিভিশনটার জন্য কখন রিভিশনটা করবেন। যদি আপিলযোগ্য না হয়, অর্থাৎ আপিল করতে পারছেন না, তাহলেই তো রিভিশনটা করবেন। এখতিয়ার প্রয়োগ করা না হলে, যে নিম্ন আদালত তার যথাযথ এখতিয়ারটা প্রয়োগ করা নাই, সেক্ষেত্রে করবেন। এখতিয়ার ক্ষমতা বহির্ভূত বা রিভিশনে কোনো ভুল ধরা পড়লে, অনিয়ম বিভিন্ন জিনিস ধরা পড়লেই আপনি মূলত রিভিশনের জন্য যাবেন। এটি হলো রিভিশন। রেফারেন্স একটা টিকা আকার আসতে পারে। রেফারেন্স হচ্ছে যখন অনেক সময় এমন অবস্থায় কোনো আদালতে যদি এমন কোনো সন্দেহ পোষণ হয় কোনো একটা বিষয় নিয়ে, যেটা আমাদের এমন একটা জটিল প্রশ্ন আছে যেটা হাইকোর্টের মতামত চাওয়া দরকার, যে হাইকোর্ট কী বলেন, তখন এই মতামত চাওয়ার জন্য যে নথিটা হাইকোর্টে পাঠিয়ে দেন, তখন হাইকোর্ট এটা যাচাই বাছাই করে এটার মতামতটা দেন। হাইকোর্টের মতামত যে কোনো সময় মামলার প্রয়োজনে চাওয়া যেতে পারে। এটা হচ্ছে মোটামুটি নথি পর্যালোচনা হাইকোর্ট আদেশ দিবেন। এটা হচ্ছে মূলত রেফারেন্স। এটা 113তে আছে, আর 115তে বললাম রিভিশন। এরপরে 114তে আছে রিভিউ। রিভিউ কি? একই বিষয় নিয়ে একই আদালতে পুনরায় আবেদন করা হচ্ছে রিভিউ। এটা কিন্তু উচ্চ আদালতে যাবে না। আপিল আর রিভিশন উচ্চ আদালতে যায়। উচ্চ আদালত মানে হাইকোর্ট না, মানে আপিল আদালতে যায়। নিম্ন আদালত হলে জজ কোর্টে যায়, আর জজ কোর্টেরটা হলে হাইকোর্টে যায়, এরকম। তাহলে রিভিউ হচ্ছে নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে নিম্ন আদালতে আবেদন করা, অথবা হাইকোর্টের কোনো রায় অসন্তুষ্ট হয়ে হাইকোর্টে আবেদন করা, এটা হচ্ছে রিভিউ। এগুলোকে বলে রিভিউ। আমি জাস্ট উপমা দেওয়ার জন্য বোঝাচ্ছি। প্রপার আপনাদের গত ক্লাসে আলোচনা করেছি সেট অফ ব্যাপারটা তো আপনারা জানেনই। যদি পাওনা দেওয়ানোর সম্পর্ক থাকে, বাদীর দাবির তুলনায় যদি বিবাদীর দাবি কম থাকে, তখন এটাকে সেট অফ বলে। বাদীর টাকা দাবির তুলনায় বিবাদীর টাকার পরিমাণ যদি বেশি থাকে, তাকে বলে কাউন্টার ক্লেম। আমি একজনের কাছ থেকে 50 লক্ষ টাকা পাই, মামলা দায়ের করলাম, উনি আদালতে এসে আমার কাছে 30 লক্ষ টাকা উল্টা উনিও পান, এই ডকুমেন্টটা নিয়ে আসছেন। তাহলে আদালত কী করবেন? 50 লাখ থেকে 30 লাখ মাইনাস করে আমার পক্ষে 20 লক্ষ টাকার রায় দিবেন। এটা হলো সেট অফ। এটা একটু সেট অফ। এটা এখন কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি একই রকম কথা। ওখানে মূলত আপনি কী বলবেন? ওখানে বলবেন, উদাহরণটা দেবেন এইরকম, 50 লক্ষ টাকা, অপোজিটে এখন আপনি এসছেন 60 লক্ষ টাকা দাবি নিয়ে, এইবার আমার মামলা খারিজ হবে এবং আপনার পক্ষে রায় হবে। এটাকে বলে কাউন্টার ক্লেম। এই কনসেপ্টটা মাথায় রেখে আপনি লিখবেন। সেট অফটা 8 আদেশে 6 বিধি আছে। মনে না থাকলে 8 আদেশ দিয়ে লিখে দেবেন যে 8 আদেশে এই বিষয় সম্পর্কে বলা আছে। এতটুকু তো বলতে পেরেছেন। ইকুইটেবল সেট অফটা কি স্যার? ইকুইটেবল সেট অফ কি? সেট অফ তো বললাম। আমরা যেটা সেট অফ বুঝি, এটা হচ্ছে লিগ্যাল সেট অফ বা আইনগত সেট অফ। ইকুইটেবল সেট অফটা হচ্ছে এমন একটা ব্যাপার যে ক্ষেত্রে আপনি আসলে আইনগতভাবে তার সাথে আপনি ওনার কাছে কিছু পান না, কিন্তু ওনার কোনো একটা কাজ করে দিয়েছেন, বা ওনার যে কোনো একটা সিচুয়েশনের কারণে ওনার উপর একটা আর্থিক পাওনা আপনার দাবি সৃষ্টি হয়েছে। এটাকে বলে ইকুইটেবল। এটা আদালত দিতেও পারে, নাও দিতে পারে, কারণ এটা তো কোনো আইনগত শক্ত ভিত্তি নাই, ইকুইটিগত ব্যাপার। আর ইকুইটির বিষয়ে তো আমরা জানি যে ন্যায়সঙ্গতভাবে আদালত দিতে পারে, যদি যৌক্তিক মনে করে আইনে না থাকে, তাহলে ওই রকম সিচুয়েশনগুলি দিতে পারে। পার্থক্যটাও আমরা একটু পড়ব, এই বিষয়গুলি আমরা দেখব।
এরপর মামলার মধ্যে একটা মামলার মধ্যে বাদী বিবাদী থাকে। বাদী বিবাদীর মধ্যে কোনো বাদীকে যদি মামলার মধ্যে অন্তর্ভুক্ত করতে, বাদী মানে যিনি মামলা দায়ের করেন, বাদী যার বিরুদ্ধে মামলা দায়ের করেন হচ্ছে বিবাদী। এই বিষয়টা যদি এরকম হয় যে বাদী বিবাদীর বিষয়টা যে বাদী 10জনকে নেওয়া, বাদী 10জন ঠিক আছে, বিবাদীকে 10জনের জায়গায় ভুলে 9জনকে নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে মিসজয়েন্ডার, মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা আদালতে দৃষ্টি আকর্ষণ করে এখানে আবার একজনকে বাড়াতে হবে পরবর্তীতে। আর নন জয়েন্ডার মানে হচ্ছে মামলায় 10জন নেওয়া 10জনে নিয়েছেন, না 10জন না, আমি ক্লিয়ার করে বলছি, আবার ক্লিয়ার করে বলছি, ওইটা নন জয়েন্ডার। নন জয়েন্ডার মানে হচ্ছে এখনও জয়েন করানো হয় নাই। বাদী হতে হবে, বিবাদী হতে হবে 10জন, কিন্তু আপনি অন্তর্ভুক্ত করেছেন 9জন, তাহলে এটা নন জয়েন্ডার, অন্তর্ভুক্তই করেন নাই, তাহলে করতে হবে। আর মিস জয়েন্ডার মানে মিস্টেকেনলি একজনের জায়গায় আরেকজনকে অন্তর্ভুক্ত করেছেন। 10জন অন্তর্ভুক্ত করার কথা, কিন্তু করিমের নামের জায়গায় ভুলে রহিমের নাম অন্তর্ভুক্ত করেছেন, এটি হলো মিস জয়েন্ডার। তাহলে নন জয়েন্ডার মানে হচ্ছে যাকে পক্ষ করা হয় নাই তাকে এখন পক্ষ করা, আর যাকে পক্ষ করা ভুলক্রমে করা হয়েছে তাকে সঠিক করে ঢুকানো, ওইটা হলো মিস জয়েন্ডার। প্রথমটা হচ্ছে নন জয়েন্ডার। এই বিষয়গুলি মূলত আলোচনা করলাম, বাকি বিষয়গুলি নিয়ে আরও পর্যায়ক্রমে আলোচনা করবো। তো আমাদের নিয়ত আলোচনা আরও থাকবে, কারণ দেওয়ানি কার্যবিধি একটা বড় বিষয়। আই হোপ আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা শেয়ার করতে পারেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে আপনাদের বাকিদেরও আপনারা উপকৃত হতে পারবে। আশা করি আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আপনাদের বিভিন্ন ধরনের চাহিদাগুলো আমাকে জানালে আমি সেই অনুযায়ী আপনাদের জন্য চেষ্টা করব সময় ব্যস্ততার ভিড়ে যতটুকু করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।